আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট ছোট বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বই থেকে পড়ালেখা করব। তো আমরা আজকে কি পড়ব? পাঠানমূলকে এই অধ্যায়টা ভালো মতো পড়ব, জানবো, বুঝবো এবং একসাথে অনুশীলনী সমাধান করব। আচ্ছা, তো চলো আমরা আগে রিডিং পড়ে দেখে নেই যে এই অধ্যায় থেকে আমাদেরকে আসলে কি শেখাতে বা কি জানাতে চেয়েছে। পাঠানমূলকে, পাঠান কি? পাঠান হলো আসলে একটা জাতি যারা হলো যে আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিক অথবা বাসিন্দা। আর মূলক বলতে আসলে তোমার দেশ অথবা ভূখণ্ড অথবা কোনো অঞ্চল বোঝায়। তার মানে পাঠানরা যেখানে থাকে সেখানে একদিনের অভিজ্ঞতা নিয়ে লেখক এই গল্পটা সাজিয়েছেন। তাহলে কে লিখেছেন সেটাও একটু জেনে নিই। লিখেছেন লেখক সৈয়দ মুজতবা আলী। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছাতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে পেশাওয়ারটা কি? এটা হলো একটা শহরের নাম। আচ্ছা, গরমে, ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে এক রত্তি শক্তি নেই। তার মানে একদম গরমে, ধুলোবালিতে বা এই যে অনেক গরম বা গোসল করতে পারেননি, এইসবের কারণে লেখকের গায়ে একদমই তখন আর শক্তি নেই। বিছানা গুটিয়ে হোলডল বন্ধ করতেও পারছিলাম না। আচ্ছা, হোলডল হলো যে আসলে এটা একটা হোল্ডার টাইপ বলতে পারো, যেটার মধ্যে আসলে কাঁথা বালিশ পেঁচিয়ে রাখা হয়। তো সে বুঝতে পেরেছে যে সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই, কিন্তু বিছানা গুটিয়ে সে যে হোলডল বন্ধ করবে সেটাও তার শক্তিতে আসলে কুলোচ্ছে না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। আচ্ছা, তো দেখো এই যে ছবিটা, এই ছবিটাতে কি আছে? এই যা দেখি কি মনে হচ্ছে ভদ্রলোক উনি হবেন লেখক, এবং আশেপাশে যারা আছে এরা হলো যে আসলে পাঠান। ওকে, ইতোমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠানমূলকের প্রবাদ। আচ্ছা, তাহলে পাঠানমূলকের প্রবাদ জিনিসটা আসলে কি? পাঠানমূলকে এটা আসলে একটা প্রচলিত প্রবাদ, যেটা আসলে এটাই বোঝায় যে দিনের বেলা তোমার পাঠানে ইংরেজদের শাসন চলে এবং রাতের বেলা পাঠানদের শাসন বা রাজত্ব চলে। অ্যাকচুয়ালি লেখক যখন এই গল্পটা লিখেছেন তখন সেখানে ইংরেজরা শাসন করত। তো দিনের বেলা ইংরেজরা শাসন করলেও রাতের বেলা সাধারণত পাঠান যারা তাদের রাজত্বেই চলতো। এটা বোঝানোর জন্যই আসলে এই প্রবাদটা ব্যবহার করা হয়। দেখো এখানে পরের লাইনে তাই লিখেছে যে দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। গাড়ি পেশাওয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঁ ঠাঁ আলো, ঠাঁ ঠাঁ আলো মানে হলো যে প্রচুর সূর্যের প্রচুর তেজ, হ্যাঁ, বা সেদিন আসলে সূর্য অনেক তেজ দিচ্ছে বা আলো দিচ্ছে। 9টা বাজলো কি করে, আর পেশাওয়ারে পৌঁছলামই বা কি করে? এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। আচ্ছা, প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। তিনি নিজের নাম বলে আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম। তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায়। হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো,
আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি, আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আচ্ছা, টাঙ্গা জিনিসটা কি এখন তোমাদের মাথায় আসবে? এটা হলো আসলে একটা গাড়ির নাম। সো টাঙ্গা বা গাড়ি। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর এরা কতটা আন্তরিক, আর কতটা লৌকিকতা, এর কতটা আন্তরিক। আচ্ছা, আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক। অতিথিকে কিভাবে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই। তার মানে পাঠানরা কি? পাঠানরা অনেক অতিথি পরায়ণ, এটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা, শেষ বেলায় কি আছে? টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায়। পাঠানি কায়দাটা কেমন এখন আমরা সেটা জানবো। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। মানে কি, ধরো কেউ রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, পিছন দিয়ে গাড়ি আছে, সে সেগুলোর মানে তোয়াক্কাও করবে না, কিছু না, সে তার মতো করে হাঁটছে। মানে সে যেন ঠিক মতো চলতে পারে সেজন্য গাড়ি এঁকে বেঁকে এদিক দিয়ে সেদিক দিয়ে যায়। পরের লাইনে কি বলেছে দেখো, ঘন্টা বাজানো, চিৎকার বৃথা। মানে এই যে ঘন্টা বাজিয়ে যাচ্ছে, হর্ন দিচ্ছে, চিৎকার করছে সরো সরো, কেউ কারো কোনো কথা শোনে না, যে যার মন চায় যেভাবে মন চায় সেভাবেই চলে। খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার পায়ের এক খাবলা মাংস উঠে গেল। আচ্ছা, ঘোড়ার নালের চাট মানে কি? এই যে ঘোড়ার পায়ের লাথি। তাহলে ঘোড়ার পায়ের লাথি লেগে কি হলো? যে পথচারী আছে তার হয়তো পায়ের এক টুকরো মাংস উঠে গেল। এতে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞেস করে, দেখতে পাস না? গাড়োয়ান ও স্বাধীন পাঠান। আচ্ছা, গাড়োয়ান কি? গাড়োয়ান হলো যিনি গাড়ি চালান, স্পেশালি যিনি ঘোড়ার গাড়ি চালান। তো গাড়োয়ান তো স্বাধীন পাঠান, কারণ সেও তো পাঠান। ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথ চললো। মানে তারা যে ওখানে একটা চিৎকার চেঁচামেচি করবে, মারামারি করবে, পুলিশকে ডাক দিবে, ওসব কাজ নেই। ওই যে মুখে মুখে দুটো কথা বললো, ওখানেই সমস্যা শেষ, সমাধান। আচ্ছা, তো আমরা জেনে গেলাম যে পাঠান মুলুকে আমাদের লেখকের কেমন লেগেছে একদিন, বা তিনি আসলে পাঠানদেরকে কেমন মনে করেছেন, আমরা সেটা জানলাম। এখন আমরা একসাথে অনুশীলনী সমাধান করব। তো চলো প্রথমে আমরা শব্দার্থগুলো পড়ে নিই। স্নানাভাবে। আচ্ছা, স্নান মানে কি? স্নান মানে হলো গোসল করা। তাহলে স্নানাভাবে মানে হলো স্নানের অভাবে। ঠিক আছে, দুটো শব্দ, স্নানের অভাবে, এই দুটো শব্দকে যখন আমরা একসাথ করতে যাচ্ছি সেটাকেই কিন্তু আমরা স্নানাভাবে বলতে পারি। অথবা আরেকটা বলতে পারি কি, গোসল না করতে পারায়। একরত্তি। একরত্তি মানে সামান্যতম অথবা অতিশয় অল্প। হোলডল, যে বোঁচাকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। ঠাঁ ঠাঁ আলো, এত তেজে আলো যে চোখ মেলে তাকানো যায় না। আলিঙ্গন করা, কোলাকুলি করা। পশতু, বাংলা, হিন্দি, উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। অভ্যর্থনা, সাদরে গ্রহণ। নির্জলা, নির্ভেজাল অথবা খাঁটি। বৃথা, যাতে কাজ হয় না। খাস, আসল অথবা প্রকৃত। ঘোড়ার নালের চাট, ঘোড়ার পায়ের লাথি। অবজ্ঞা, তাচ্ছিল্য অথবা তুচ্ছ। টাঙ্গা, এক ধরনের গাড়ি। কসুর, দোষ।
প্ল্যাটফর্ম, রেলগাড়ি থামার স্থান অথবা উন্নত সমতল ভূমি। আচ্ছা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব। ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কি কি শব্দ দেয়া আছে? বৃথা, আলিঙ্গন, অভ্যর্থনা, একরত্তি, ঠাঁ আলো। তো ইতিমধ্যে আমরা কিন্তু এই শব্দগুলোর অর্থ জেনে গেছি। এখন আমরা যে বাক্যের সাথে যে অর্থটা মানানসই মনে হবে সেটা দিয়ে আমরা বসিয়ে দিব সে জায়গায়। আমার চোখে একরত্তি ঘুম নেই। এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না। ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি, তার মানে কি কোলাকুলি করি, তাই না? তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল। বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। এখন আমরা প্রশ্ন উত্তর পড়ব। সর্দারজিকে চেনা যায় কি দেখে? সর্দারজির মাথায় চুল বাঁধা, পাকানো পাগড়ি, সাজানো দাড়ি। সর্দারজির পোশাক আশাক দেখে তাকে চেনা যায়। দিনের বেলায় ও রাত্রে পেশাওয়ার শহরে কি হয়? পাঠান মুলুকের পেশাওয়ার শহরের নিয়ম একটু অদ্ভুত। দিনের বেলা পেশাওয়ার শহর থাকে ইংরেজদের দখলে ও রাতের বেলায় থাকে পাঠানের দখলে। পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? পাঠানরা খুবই অতিথি পরায়ণ। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠানরা অন্য কোনো জিনিসে পান না। আর অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কথাই নেই, তখন আদর যত্ন আরো বেড়ে যায়। পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, আন্তরিক। পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়? পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা বা গাড়ি চালায়। পাঠানরা কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, যে যার খুশি মতো চলে। গাড়িকেই একে বেঁকে রাস্তা করে নিতে হয়। এখানে ঘন্টা বাজানো বা চিৎকার করা বৃথা। আচ্ছা, একটু বইতে যাই, দেখি যে আসলে এই 4 নম্বর প্রশ্নে কি বলেছে, তারপরে সমাধান করি। ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়াপদ যাওয়া। এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, যাব, গিয়েছি, যেতাম। এগুলো দিয়ে বাক্য গঠন করেছে। এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে একই রকম ভাবে শব্দ ও বাক্য লিখি। তাহলে কি? আসা, আসা দিয়ে কি কি হতে পারে? আসি, আসবো, এসেছি, আসতাম। আসি, চলো আমরা ঘুরে আসি। আসবো, আমি কাল আসবো। এসেছি, আমি আজ এসেছি। আসতাম, এক সময় আমরা প্রতিদিন পার্কে আসতাম। যেতাম না, এটা আসতাম না। আচ্ছা, খাওয়া, খাই, আমি ভাত খাই, খাবো। আমি ভাত খাবো, খেয়েছি, আমি ভাত খেয়েছি। খেতাম, ছোটবেলায় সকালে মজা করে পান্তা ভাত খেতাম, সব কিছু ভাত দিয়ে, তাই না? করা, করি, আমি প্রতিদিন গোসল করি। করব, আমি আগামীকাল তার সাথে দেখা করব। করেছি, আমি স্কুলের পড়া শেষ করেছি। করতাম, ছোটবেলায় বাবার হাত ধরে স্কুলে, আচ্ছা এটা তো যেতাম হয়ে গেছে না? আচ্ছা, স্কুলে যাওয়া আসা করতাম, এরকম হবে। হ্যাঁ, কেটে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, স্কুলে যাওয়া আসা করতাম। আচ্ছা, বইতে একটু দেখি তো এরপরে কি বলেছে। কিছু বাক্য রচনা করতে বলেছে, চলো সেগুলো আমরা রচনা করে ফেলি। ভ্রমণ, আমি ভ্রমণ করতে ভালোবাসি। পেশাওয়ার, আমি পেশাওয়ার বেড়াতে গিয়েছিলাম। এটা র হয়ে গেছে, এটা ড শিন হবে। কিছু টাইপিং মিস্টেক আসলে যতই খেয়াল করি থেকেই যায়, সেটার জন্য আমি আসলে দুঃখিত। এই যেটা বেড়াতে গিয়েছিলাম। ঠা আলো, আজ বাইরে ঠা আলো। সংবর্ধনা, পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে। ডাকাডাকি, পাখিরা ভোর হতেই ডাকাডাকি শুরু করে। অবজ্ঞা, কাউকে অবজ্ঞা করা ভালো নয়। এরপরে বলেছে কিছু বিপরীত শব্দ
মানে শব্দ দেয়া আছে, বিপরীত শব্দ তৈরি করবে এবং সেটা দিয়ে বাক্য বলবে। তাহলে কি আরম্ভ, শেষ। আজ আমার পরীক্ষা শেষ হলো। গরম, ঠান্ডা, শীতকালে প্রচুর ঠান্ডা লাগে। কঠিন, সহজ, বিষয়টি অত্যন্ত সহজ। ভিতর, বাহির, বাহিরে আজ প্রচুর রোদ। দিন, রাত, রাতের আকাশে চাঁদ দেখা যায়। দাঁড়ানো, বসা, শিক্ষককে দেখে ছাত্ররা বসা থেকে উঠে দাঁড়ালো। আলো, অন্ধকার, অন্ধকারে পথ দেখতে অসুবিধা হয়। উঁচু, নিচু, জায়গাটা খুব নিচু। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো যে লেখক পরিচিতি, সৈয়দ মুজতবা আলী সম্পর্কে জানবো। তাহলে লেখক 1904 সালের 13ই সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1927 সালে তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষার অধ্যাপক নিযুক্ত হন। কাবুল প্রবাসীর বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশে বিদেশে গ্রন্থে। 1974 সালে 11ই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমরা একটু তাহলে দেখে নিব যে আমাদের কি কোনো কিছু বাদ গিয়েছে কিনা। না, হয়ে গেছে, আমাদের পুরোটা অধ্যায় আসলে ভালো মতো হয়ে গেছে। আর আমি আশা করব যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা মন দিয়ে শুনেছে তাদের জন্য এই অধ্যায়টা অনেক সহজ হয়ে গেছে। এই অধ্যায়টার আসলে মানে রিডিং পার্টে বোঝার কিছু ব্যাপার ছিল, সেটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কি উপকার হচ্ছে কিনা বা ভালো লাগছে কিনা। আল্লাহ হাফিজ।